কি বলেছিলাম প্রথম দিকে মনে করো, যে বেশি টাকা দেবে সে বেশি পরিমাণ লাভ পাবে। সেটা সম্ভব, কখন সম্ভব? যখন কোনো শর্ত বলা থাকবে না। তাহলে মূলধনও যেরকম ইম্পর্টেন্ট, সময়টা দেওয়া ইম্পর্টেন্ট। তখন মূলধন ইনটু সময় চলে আসবে, তখন তার পুরোপুরি রেশিওটা বেরোবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের ক্লাস 10-এর অধ্যায় 14 অংশীদারি কারবার, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস, অধ্যায় নাম্বার 14। তো আজকে আমরা কোষে দেখির অঙ্কগুলো শুরু করার আগে এখন আমরা তিনটে কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করব। অর্থাৎ এই কোষে দেখির অঙ্কগুলো শুরু করার আগে তিনটে ছোট ছোট কনসেপ্ট এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, এবং এই তিনটে কনসেপ্ট যদি তুমি খুব সুন্দর করে বুঝে নাও, তাহলে তোমার যে এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে যে সকল এমসিকিউ আসে সেগুলো তোমার পুরোপুরি তৈরি হয়ে যাবে, এবং যে বড় কোয়েশ্চেনগুলো করতে গেলে যে স্টেপগুলো তোমার জানার দরকার সেগুলো তুমি এখান থেকেই পরপর শিখতে পারবে। তাই এই তিনটে কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, পরপর খাতায় নোট করতে থাকো। দেখো, এক নম্বর আমরা আলোচনা করব যে অংশীদারি কারবার কি, অংশীদারি কারবার কাকে বলে, অর্থাৎ কাকে আমরা অংশীদারি কারবার বলবো। তাহলে দেখো, অংশীদারি কারবার, কারবার মানে কি? কারবার হলো একটা ধরনের ব্যবসা। কারবার মানে কি? কারবার মানে হচ্ছে ব্যবসা, একটা ব্যবসা, যে কোনো ধরনের ব্যবসায়ী সে হতে পারে। এবং তাহলে অংশীদারি কারবার মানে কি? অর্থাৎ যে সকল ব্যবসায় বা যে ব্যবসায় অংশীদারগণ থাকবে। আচ্ছা, অংশীদার মানে কি? অংশীদার মানে হলো যারা ভাগে থাকবে। ভাগে বলতে ধরো তুমি একটা কাজ করছো, যে কাজটা তুমি একা করবে না, অর্থাৎ তোমার সঙ্গে তুমি আরো ধরো দুজন তোমার বন্ধু নিলে, তাদেরকে কি করলে? পার্টনার হিসাবে নিলে। তাই বলা হয় পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। অর্থাৎ এমন ধরনের একটা ব্যবসা বা এমন ধরনের একটা বিজনেস যেখানে একজন লোক হলে হবে না, অর্থাৎ দুজন হতেই হবে, মিনিমাম দুজন, এবং দুজনের বেশি মিলে যে সকল ব্যবসা করে সেই সমস্ত ব্যবসাগুলোকে বলা হয়ে থাকে অংশীদারি কারবার। ক্লিয়ার? তাহলে কি না, যে সকল ব্যবসায় বা যে ধরনের কারবারে দুজনের বেশি লোক হতে পাবে, অর্থাৎ দুজন অথবা দুজনের বেশি লোক হতে হবে, লোক বা পার্টনার হতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, দুজন অথবা দুজনের বেশি। যদি একজন লোক হয় তাহলে কিন্তু সেটা কিন্তু কারবার, অর্থাৎ অংশীদারি কারবার বলে গণ্য হবে না। দেখো, ফার্স্ট কনসেপ্ট ভেরি ইজি। এখানে জাস্ট আমরা একটা জিনিস শিখবো, কি না, অংশীদারি কারবার বলতে কি বোঝায়। না, অংশীদারি কারবার বলতে কি বোঝায়? যে সমস্ত কারবার দুজন অথবা দুজনের বেশি মিলে করবে, সেই সকল কারবারকে বলা হবে অংশীদারি কারবার। এগুলো আরো ডিটেলসে অনেক কিছু জানতে হবে, যদি তোমরা এগুলো উঁচু ক্লাসে গিয়ে পড়ো তখন সেগুলো আরো জানতে হবে। বাট এখানে ক্লাস 10-এ যেইটুখানি জানার দরকার সেইটুখানি তোমাদেরকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তাহলে প্রথম কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল যে অংশীদারি কারবার কি। যে সকল কারবারে দুজন অথবা দুজনের বেশি, তোমাদের এমসিকিউ কিন্তু এখান থেকেই আসে, যে কি দুজন অথবা দুজনের বেশি। তোমাকে জিজ্ঞাসা করবে একটা অংশীদারি ব্যবসায় কমপক্ষে কজন লোকের দরকার, কমপক্ষে কজন লোকের দরকার। তাহলে তোমরা বলবে কমপক্ষে দুজন লোকের দরকার, অর্থাৎ দুজন লোক হতেই হবে। দুজনের বেশি হলেও চলবে, কিংবা দুজনের থেকে অনেক বেশি হলেও চলবে, কিন্তু দুজনের কম হলে চলবে না। যদি তিনজন হলে চলবে, চারজন হলে চলবে, পাঁচজন হলে চলবে, বাট দুজনের কম হলে কিন্তু চলবে না। ঠিক আছে? 2 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর কনসেপ্টটা কি? এখানে শিখতে হবে যে অংশীদারি কারবার কয় ধরনের, অর্থাৎ অংশীদারি কারবার কি কি ধরনের হতে পারে। তো সেখানে আমরা জানবো অংশীদারি কারবার মূলত 2 রকমের হয়ে থাকে। কি রকমের? 2 রকমের। 1 নম্বরে আমরা জানবো সরল অংশীদারি কারবার। কি? সরল। এবং 2 নম্বর যেটা সেটা হচ্ছে মিশ্র। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ফার্স্ট কি, যে অংশীদারি কারবারে কজন লোকের দরকার হয়? দুজন অথবা দুজনের বেশি। 2 নম্বরে কি, যে অংশীদারি কারবার কত ধরনের। তোমাকে প্রশ্ন করতে পারে যে অংশীদারি কারবার কয় প্রকারের, তখন তোমাকে বলতে হবে 2 প্রকারের। যদি জিজ্ঞাসা করে কি কি, তখন তোমাকে বলতে হবে একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র। ঠিক আছে? এবারে দেখো, এই জায়গাটাই তোমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে যে সরল এবং মিশ্র
এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ কি, বড় কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু এই কনসেপ্টের উপরই সলভ করতে হবে। এবং বিশেষ করে এই যে মিশ্র অংশীদারি কারবার, এখান থেকেই কিন্তু পরীক্ষায় যে 4 নম্বরের বড় কোয়েশ্চেন, 5 নম্বরের যে বড় কোয়েশ্চেনটা দেয়, সেটা কিন্তু তোমাদের এই মিশ্রর উপরেই বেশি করে দিয়ে থাকে। তো এইটাও কিন্তু খুব ভালো করে একদম শিখতে হবে, তার সাথে এটা তো জানতেই হবে। তো চলো এবার আমরা দেখে নিই যে সরল এবং মিশ্র অংশীদারি কারবার বলতে কি বোঝায়। দেখো, সরল কথার অর্থ হলো সিম্পল, একদম এখানে কোনো জটিলতা থাকবে না। অর্থাৎ ধরো তুমি ধরো দুজন ব্যক্তি, ধরো এ এবং বি আর ধরো সি, তিনজন ব্যক্তি মিলে একটা ব্যবসা শুরু করলো, ঠিক আছে? এবং 1 বছর পর, 1 ইয়ার, 1 বছর পর ধরো লাভ হলো, যা লাভ হবে 1 বছর পর ধরো 500 টাকা লাভ হয়েছে, 1 বছর পর ধরো 500 টাকা লাভ হয়েছে। তাহলে এই যে লাভের টাকাটা, সেটাই তিনজন মিলে কি করবে, সেই তিনজন মিলে ভাগ করবে, ঠিক আছে? তিনজন মিলে ভাগ করবে। এবার প্রশ্ন হচ্ছে, ব্যবসা শুরু করলে কি দিতে হবে? ব্যবসা শুরু করলে ব্যবসার জন্য মূল জিনিসটা কি? মূল জিনিস হচ্ছে আমার ক্যাপিটাল লাগবে, অর্থাৎ মূলধন। কি লাগবে? মূলধন লাগবে, মূলধন। তাহলে মূলধন জিনিসটা কি? অর্থাৎ তুমি ভাবলে একটা ব্যবসা খুলবে, তিনজন মিলে, চারজন মিলে, তাহলে সেই ব্যবসাটা চালানোর জন্য তো টাকা দরকার। তাহলে যে টাকাটা তোমরা ইনভেস্ট করবে, সেটাই হচ্ছে কি মূলধন। তাহলে এই যে ব্যক্তি এ ব্যক্তি ধরো কিছু টাকা দিল, বি কিছু টাকা দিল, সি কিছু টাকা দিল। তাহলে এই তিনজন যে টাকাটা দিল, সেই টাকাটা দেওয়ার পরে কি হবে? তারা ব্যবসা চালু করবে। এবং ব্যবসার 1 বছর পরে ধরো লাভ হলো 5,000 টাকা কিংবা 5,000 টাকা, অর্থাৎ যে টাকাটা লাভ হবে সেই টাকাটা তারা কি করবে? ভাগ করে নেবে। কিন্তু ভাগটা করবে কিভাবে? ভাগটা করবে কিভাবে? এবং সেটা কি 1 বছরই চলতে হবে? 6 মাসে কি হবে না? 2 বছরে কি হবে না? এই যে বিষয়টা, সেটা কিন্তু ভালো করে বোঝো। তাহলে সরল যেখানে হবে, সেইখানে যে কন্ডিশনটা হবে, সেটা হচ্ছে যে ভালো করে বুঝবে কিন্তু, যদি সরল অংশীদারি কারবার হয়, তাহলে সেক্ষেত্রে যে কন্ডিশন হবে, ধরো তিনজন ব্যক্তি এ বি সি, তিনজন ব্যক্তি মিলে টাকা দিল। সাপোজ ধরো এ দিল 500 টাকা, এ দিল 600 টাকা এবং এ দিল ধরো 700 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, তিনজনকে কি সমান টাকা দিতে হবে? সেটা তাদের ইচ্ছা, তিনজনের সমান টাকা দিতেও পারে, তিনজনে আলাদা আলাদা টাকা দিতে পারে, সেটা কিন্তু কোনো রকম নির্দিষ্ট করে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তাহলে সরল অংশীদারি কারবার হলো, ভালো করে বুঝবে, সরল অংশীদারি কারবার হলো যে কারবার একটা নির্দিষ্ট সময় ধরে চলবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে চলবে। সাপোজ ধরো এই তিনজন ব্যক্তি টাকা দিল, এবং এই তিনজন ব্যক্তি টাকা দিল এই শর্তে যে আমাদের যা লাভ হবে সেটা আমরা 1 বছর পরেই কাউন্ট করব। 1 বছর পরেই কিন্তু কি করা হবে? হিসাব করা হবে, হিসাব করা হবে। অর্থাৎ 1 বছর ঠিক পরেই কিন্তু যে লাভটা হবে, সেই প্রফিটটা হবে, সেই প্রফিটটা তারা ভাগ করবে। অর্থাৎ চুক্তি হলো কি 1 বছর পর। তাহলে সেটা হঠাৎ করে 6 মাস পরে আবার কেউ যদি বলে আমার ভাগটা দিয়ে দাও, সেটা কিন্তু পসিবল হবে না। অর্থাৎ তোমাকে 1 বছরই কিন্তু ওয়েট করতে হবে, একটা নির্দিষ্ট সময় এখানে দরকার। সময়টা কিন্তু এলোমেলো হতে পারবে না, যেটা চুক্তি হবে সেই চুক্তি পর্যন্ত কিন্তু চলতে হবে। যদি সেটা 2 বছরের হয়, তাহলে 2 বছর পর কিন্তু সে লভ্যাংশ পাবে। যদি 3 বছর হয়, তাহলে 3 বছর পর সে লভ্যাংশ পাবে। বা যদি বলে আমরা প্রতি বছর হিসাব করব, তাহলে প্রতি বছর কিন্তু হিসাব করবে। অর্থাৎ মাঝখানে হঠাৎ করে কেউ বললো 4 মাস পরে যে চলো আমার ভাগটা আমাকে দিয়ে দাও, সেরকম কিন্তু করা যাবে না। তোমাকে পুরো 1 বছরই ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু তুমি তোমার ভাগটা পাবে। তাহলে এখান থেকে এইটুখানি ক্লিয়ার হলো যে সরল অংশীদারি কারবার হলো সেই ধরনের কারবার যে কারবারে নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় থাকবে, ঠিক আছে? তাহলে মিশ্র অংশীদারি কারবার কি? মিশ্র অংশীদারি কারবার হলো ঠিক এর বলতে পারো উল্টো। উল্টো মানে কি? এখানে যেরকম নির্দিষ্ট একটা সময় থাকবে যে সবাইকে এই টাইম পর্যন্তই থাকতে হবে এবং তারপরে সে ভাগটা পাবে, এখানে হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে ধরো তিনজন মিলে ব্যবসা চালু করলো বা চারজন মিলে ব্যবসা চালু করলো, এবং ওরা বলল ঠিক আছে চলো আমরা 1 বছর পর টাকাটা তুলবো, 1 বছর পর তুলবো। কিন্তু সি এর হঠাৎ করে মনে হলো 6 মাস পরে যে আমি আর এই ব্যবসায় থাকবো না, আমি আর এই ব্যবসায় থাকবো না। সে কি বললো? সে বললো আমি 6 মাস থেকেছি, তাহলে 6 মাসে আমার যা সুদ হবে সেটা আমাকে তোমরা দিয়ে দাও, ঠিক আছে? সে বলতে পারে। আবার
সি যখন চলে গেল, ঠিক আছে, এবার 8 মাসের মাথায় এ ডি বললো ঠিক আছে আমিও থাকবো না। 8 মাসের মাথায় সে বললো সেও থাকবে না, তাহলে সেও চলে যেতে পারে। তাহলে সে 8 মাসে যে টাকাটা দিয়েছিল সেই হিসাবে সে লাভ্যাংশ পাবে। ঠিক আছে, তাহলে এই মিশ্র অংশীদারি কারবার হলো যে কারবারে কোনো নির্দিষ্ট সময় একদম বাধ্যবাধকতা নেই। কেউ যদি মনে করে আমি 6 মাস পরে চলে যাব, আবার হঠাৎ করে কেউ যদি মনে করে ধরো চলে গেল, সি 6 মাস পরে চলে গেল, এবার ধরো একজন ব্যক্তি এফ সে বললো আমি তাহলে এই ব্যবসায় জয়েন করব, তাহলে সে কিন্তু আবার জয়েন করতে পারে। ঠিক আছে, তো এই যে দুটো ব্যাপার এটা কিন্তু তোমাকে জাস্ট একটু ক্লিয়ার করে বুঝে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করে বুঝে নিতে হবে, এর বাইরে কিন্তু আর জানার দরকার নেই। উঁচু ক্লাসে উঠলে তখন পুরো ডিটেলসে জানবে। তো সরল বলতে আমরা শিখলাম, জাস্ট লাস্ট একবার তোমাদের ক্লিয়ার করে বলে দিই যে সরল এবং মিশ্র। সরল বলতে কি, যেখানে একটা নির্দিষ্ট সময় থাকবে, এবং মিশ্র হচ্ছে যেখানে নির্দিষ্ট সময় ওরকম ভাবে বলা থাকবে না। অর্থাৎ কারোর ইচ্ছে হলো সে 6 মাস পরে চলে যাবে, কিংবা 3 মাস পরে চলে যাবে, বা সে মনে করলো 6 মাস পরে দেখছে ব্যবসায় ভালো লাভ হচ্ছে, সে আরো কিছু টাকা ইনভেস্ট করবে, সে সেটা করতে পারে। ঠিক আছে, তো এই ধরনের কারবারকে তখন বলা হবে মিশ্র অংশীদারি কারবার, এবং এটাই একটু কঠিন, তাই পরীক্ষায় এখান থেকেই বেশি প্রশ্ন আসে। এবারে 3 নম্বর যে কনসেপ্ট সেটা হচ্ছে, এই 2 নম্বর কনসেপ্টটার পরেই তোমাকে জানতে হবে, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর যে কনসেপ্ট সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা তোমাকে একদম মাথায় বসিয়ে নিতে হবে। তাহলে সবকিছুই হলো, ব্যবসা চালু করলো, মিশ্র না সরল, কি ব্যবসা হবে সেটা ঠিক হলো, কিন্তু যে ব্যবসায় লাভ হবে, ব্যবসায় যে লাভ হবে সেই লাভটা ভাগ করবে কিভাবে, সেই ব্যবসায় লাভটা ভাগ কিভাবে হবে। সাপোজ ধরো এ বি সি 3 জন ব্যক্তি ব্যবসা চালু করলো, এবং এ ধরো দিল 500 টাকা, সি দিল ধরো 600 টাকা, এবং বি দিল 600 টাকা, সি দিল ধরো 700 টাকা, এবং বছরের শেষে 1 বছর পর দেখা গেল যে লাভ হয়েছে কত, 1 বছর পরে দেখা গেল লাভ হয়েছে কত লাভ হতে পারে, ধরো 2000 টাকা লাভ হয়েছে, সাপোজ ধরো 2000 টাকা লাভ হয়েছে। তাহলে এই যে 2000 টাকা লাভ হলো, সেই টাকাটা তারা কিভাবে ভাগ করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যেটা বলবো সেটা খুব ভালো করে মাথায় গেঁথে রাখবে। যে যেরকম টাকা নিয়ে ব্যবসায় আসবে, যে যেরকম টাকা বলতে কি, যে পরিমাণে টাকা, যে যেরকম পরিমাণে টাকা নিয়ে আসবে, সে ঠিক তার সেই পরিমাণ টাকারই লভ্যাংশ পাবে। মানে কি, এ ধরো 500 টাকা নিয়ে এসছে, তার মানে কি এ দেখো 3 জনের থেকে সব থেকে কম টাকা নিয়ে এসছে, তার মানে এই লাভের থেকে এ সবার থেকে কম টাকা পাবে। এ দেখো 600 টাকা নিয়ে এসছে, তাহলে এ হচ্ছে সেকেন্ডে আছে, তাহলে এ সেরকম টাকা পাবে। তাহলে এ 700 টাকা নিয়ে এসছে, তাহলে এ সব থেকে বেশি টাকা পাবে। তাহলে টাকাটা কিভাবে পাবে লাভটা, যে যেরকম টাকা নিয়ে আসবে সেই টাকার অনুপাতে তারা কিন্তু লভ্যাংশটা পাবে। অর্থাৎ অনুপাত মানে কি, তাদের যে রেশিও হবে সেই রেশিও থেকে, দেখো রেশিও যদি করো তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কি আসলো 5:6:7। তাহলে এই যে রেশিও, এই যে অনুপাত, সেই অনুপাতেই কিন্তু তারা এই 2000 টাকার পুরো সে ভাগ করে নেবে। কিভাবে নেবে, তাহলে এই যে অনুপাত আসলো সেই অনুপাতকে এখন সবকটাকে যোগ করো, তাহলে তুমি যদি যোগ করে দাও তাহলে কি আসবে, দেখো 5 আর 6 11, 11-র সাথে কত হচ্ছে, 11-র সাথে 18, 5 আর 6 11, 11-র সাথে 18, তাহলে টোটাল হচ্ছে 18। তাহলে টোটাল 18 মানে কি, অর্থাৎ ধরো সাপোজ এটা 2000 টাকা ধরো না, তুমি এটাকে ধরো 3600 টাকা ধরো। তাহলে এই যে 18 আসলো, 18টা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভালো করে বুঝতে হবে। 18 কি করে আসলো, 3টে রেশিওকে আমরা কি করলাম, যোগ করলাম। 3টে রেশিওকে যোগ করে যে আমরা 18 পেলাম, তাহলে এই যে 3600 টাকা লাভ হয়েছে সেই লাভটাকে টোটাল 18 খানা ভাগ করতে হবে। কটা ভাগ করতে হবে, 18 খানা ভাগ করতে হবে। এবং সেই 18 খানা ভাগের মধ্যে 5 ভাগ পাবে কে, এ, 6 ভাগ পাবে কে, বি, 7 ভাগ পাবে কে, সি। কারণ কি, কারণ সি এর হচ্ছে 7 ভাগ, বি এর হচ্ছে 6 ভাগ, এর হচ্ছে 5 ভাগ। অর্থাৎ টোটাল যে টাকাটা হবে সেই টাকাটাকে
টোটাল যে রেশিও আমরা পেলাম সেই পরিমাণ ভাগ করতে হবে এবং সেই ভাগ থেকে যার যে অনুপাত সে সেরকম টাকা পেয়ে যাবে। তাহলে এই 3600 টাকা থেকে যদি আমি বলি এ কত টাকা পাবে, তাহলে এ দেখো পাবে 3600 টাকা এর কত অংশ না 5 অংশ, 18 ভাগের 5 অংশ, অর্থাৎ টোটাল যে 18 ভাগ করা হবে সেই 18 ভাগের 5 ভাগ হচ্ছে কে পাবে, এ পাবে। এটা কিন্তু ভালো করে বোঝো, এইভাবেই কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। অর্থাৎ যে টাকাটা তোমাকে লভ্যাংশ দিয়ে দেবে সেই টাকাটা এখানে থাকবে, ইনটু করতে হবে, এবং যার তুমি বের করছো সে উপরে থাকবে, সে বলতে কিন্তু তার যে অনুপাত সে উপরে থাকবে, এবং এই তিনটে অনুপাতের বা চারটে হোক পাঁচটা হোক যে কোনো অনুপাত থাকবে সেগুলোর যোগ করে নিচে বসাতে হবে এবং কাটাকুটি করো। 18 দিয়ে 36 মানে হচ্ছে কত 200 টাকা, এবং 5 দুগুণে কত 10 মানে হচ্ছে 1000 টাকা। তাহলে এ কত টাকা পেয়ে গেল, 1000 টাকা পাবে। তাহলে এ পেলো হচ্ছে 1000 টাকা। তাহলে বি কত টাকা পাবে, দেখো বি পাবে হচ্ছে 1200 টাকা, এবং সি কত টাকা পাবে, সি দেখো পাবে 1400 টাকা। এবার যোগ করো চারটেকে, 1400 1200 কত হয়, 1400 1200 1000 1000 3000 3000 34 36। তাহলে দেখো এই তিনটিকে তুমি যদি যোগ করো, এখন এই তিনটিকে যদি যোগ করো তাহলেও দেখো 3600 টাকাই পাবে। তার মানে কি বোঝা গেল, যে এই 3600 টাকা এবং এইখানে যে 3600 টাকা এই দুটো কিন্তু সমান হতে হবে, কারণ এটাই তো এরা ভাগ করছে। তাহলে এখান থেকে আরো একটা জিনিস নোট করো, যে যে অনুপাতে তারা টাকাটা ভাগ করবে এবং তারা যে টাকাটা লাস্টে পাবে, এই যে টাকাটা 1400 টাকা এবং 1000 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা এবং 1400 টাকা, এদেরও যদি তুমি রেশিও বের করো তাহলে দেখবে পাবে যেটা তুমি আবার কাটো 2 দিয়ে, তাহলে 5:6:7 দেখো সেম আসবে। মানে কি, যে রেশিওতে টাকা ভাগ হবে এবং যে রেশিও তুমি টাকাটা পেয়েছো সেই দুটো যদি তুমি রেশিও করো দেখবে সেম আসবে। অর্থাৎ যে রেশিও তুমি টাকা দেবে এবং যে টাকাটা তুমি পাবে তাদের রেশিও সর্বদা সমান হবে, যদি অন্য কোনো শর্ত না থাকে। দেখো এটা গেল একদম সিম্পল ভাবে লভ্যাংশ ভাগ করার রাস্তা, ঠিক আছে? এটাকে তো তোমাকে জানতেই হবে। এবার এগুলো ছাড়া আরো অনেক রকম ভাবে লভ্যাংশ ভাগ হতে পারে। তাহলে ফার্স্ট যে লভ্যাংশ ভাগ, সেখান থেকে আমরা কি শিখলাম, যে মূলধনের অনুপাতে ভাগ হবে। কি হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই যে মূলধনের অনুপাতে ভাগ হবে এটা হচ্ছে কি একটা পদ্ধতি, ঠিক আছে? এবার তুমি যদি ভাবো এইটাই শুধু একটা পদ্ধতি তাহলে কিন্তু হবে না। এই লভ্যাংশ ভাগ করার আরো অনেক রকম চুক্তিপত্র হতে পারে। কি রকম, ধরো ওরা ঠিক করলো যে পরিমাণ লাভ হবে সেই লাভের অর্ধেক টাকা তারা সমান ভাগে ভাগ করবে, এবং বাকি অর্ধেক টাকা তারা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। এটা হতে পারে 2 নম্বর। কি হতে পারে, ধরো তারা কি করলো, অর্ধেক টাকা হচ্ছে সমান ভাগ করবে। ধরো 100 টাকা লাভ হয়েছে বা 1000 টাকা লাভ হয়েছে, তাহলে অর্ধেক মানে কি 500 টাকা। তাহলে এই 500 টাকা তারা কি করবে, আর বাকি অর্ধেক কত 500 টাকা, তাহলে এই 500 টাকা তারা কি করবে, সমান ভাগ করবে। যদি লেখা একটু অসুবিধা হয় বুঝতে, যেটা বলছি সেটা খুব ভালো করে শুনে লিখে নাও। যে 500 টাকা আমরা অর্ধেক করলাম সেটা সমান ভাগ হবে, যদি 5 জন ব্যক্তি হয় তাহলে সমান ভাগ হবে, এবং বাকি যে টাকাটা সেটা হচ্ছে মূলধনের অনুপাতে হবে, ঠিক আছে? এটা একটা হতে পারে। 3 নম্বর কি হতে পারে, ধরো সাপোজ তারা কি করলো, ব্যবসা চালু করলো এবং কিছু টাকা তারা ব্যাংক থেকে লোন এনেছিল। তাহলে কি করতে হবে, যে ফার্স্টে তোমাকে লোনের টাকা শোধ করতে হবে। ফার্স্টে ধরো যে টাকাটা লাভ হবে, ধরো লাভ হয়েছে 1000 টাকা, সেখান থেকে ব্যাংক থেকে যে টাকাটা এনেছিল, ব্যাংক থেকে এনেছিল 500 টাকা, তাহলে বা 400 টাকা, তাহলে সেই 400 টাকা ব্যাংকে আগে দিয়ে আসতে হবে। তাহলে ব্যাংকে শোধ করার পরে যে 600 টাকা থাকবে, সেই 600 টাকা তারা এখন কিভাবে ভাগ করবে সেটা চুক্তিতে বলা থাকবে, ঠিক আছে? যে মূলধন অনুপাতে নাকি সমান ভাগে সেটা তাদের চুক্তিতে বলা থাকবে, বাট এগুলো তোমাকে জানতে হবে। তাহলে এরকম ভাবে হতে পারে। এবং আরো হতে পারে, ধরো 4 জন মিলে ব্যবসা শুরু করলো এবং এখান থেকে দেখা গেল 2 জন ব্যক্তি তারা শুধু টাকা দিয়ে চলে গেছে,
এবং তারা টাকা দিয়ে চলে গেছে মানে কি, ব্যবসায় শুধু টাকাটা দিয়েছে, বাকি তারা কোনো কাজ করে না। বাট বাকি যে দুজন আছে তারা পুরো ব্যবসাটাকে মেনটেনেন্স করে, দেখাশোনা করে। তাহলে কি তারা মূলধন অনুপাতে সঠিক টাকাটা পাবে? পাবে না। কারণ কি, এরা দুজন তো কাজ করছে, এরা কোনো কাজ করতো না। তাই হয়তো চুক্তিতে সেভাবে বলা থাকলে তবেই সম্ভব হবে। হয়তো বলা ছিল যে এই দুজন ব্যক্তি যেহেতু কাজ করছে, তাই এরা প্রতি মাসে 200 টাকা করে বা 2000 টাকা করে এক্সট্রা পাবে। তাহলে সেটাকে প্রথমে আগে আলাদা করতে হবে, তারপরে যে টাকাটা থাকবে সেই টাকাটা তখন তারা ভাগ করবে। এরকম আরো 3-4 রকমের তোমার চুক্তি হতে পারে, সেটা পুরোপুরি চুক্তিপত্রে বলা থাকবে। তাহলে এই যে লভ্যাংশ ভাগাভাগি হচ্ছে, এই জায়গাটাও তোমার কিন্তু ভালো করে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? তো এই 3টে জিনিস তুমি যদি ভালো করে বুঝতে পারো যে কিভাবে টাকাটা ভাগ হবে, এবং যে মিশ্র সরল বলতে কি বোঝায়, এবং অংশীদারি কারবার কত প্রকারের হয়, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার তৈরি হয়ে গেছে। তো লাস্ট আমরা জাস্ট আজ কি শিখলাম সেটাকে একটু ডিটেলসে বলে দিই। যে ফার্স্ট শিখলাম যে অংশীদারি কারবার বলতে কি বোঝায়। তাহলে অংশীদারি কারবার কি? যে সকল কারবারে বা যে সকল ব্যবসায় 2 অথবা 2-এর অধিক লোক মিলে কারবারটা চালাবে, তখন তাকে বলা হবে অংশীদারি কারবার। 2 নম্বর আমরা শিখলাম অংশীদারি কারবার কয় প্রকারের। অংশীদারি কারবার 2 প্রকারের, একটা সরল, একটা মিশ্র। সরল বলতে কি বোঝাবে? যেখানে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে। এবং মিশ্র হচ্ছে যেখানে নির্দিষ্ট সময় থাকবে, তবে সেখান থেকে তারা কেউ যদি ইচ্ছা করে কিছুদিন পরে চলে যাবে, আবার কিছুদিন পরে যোগ দেবে, সেটাও কিন্তু সম্ভব হবে। এবং 3 নম্বর আমরা শিখলাম যে লভ্যাংশ ভাগ কি রকম ভাবে হবে। যদি কিছু বলা না থাকে, ভালো করে শোনো, যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেটা মূলধনের অনুপাতেই ভাগ হবে, ঠিক আছে। আর যদি অন্য কোনো শর্ত দেওয়া থাকে তখন সেই শর্ত অনুযায়ী কিন্তু তোমাকে লভ্যাংশটা ভাগ করতে হবে। এবং আরেকটা পয়েন্ট এখানে মাথায় রাখবে যে মূলধনের অনুপাত, বলে দিই, দেখো, মূলধনের অনুপাত সমান সমান সর্বদা লভ্যাংশের অনুপাত, এটা সমান হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের আরেকটা জিনিস একটু বলতে হবে, সেটা হলো যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে লভ্যাংশটা তো ভাগ হবে, কিন্তু ধরো যেটা বলেছিলাম যে কেউ 6 মাস পরে চলে গেল, তাহলে কিভাবে ভাগ হবে? যখনই মিশ্রটা হবে তখন কিন্তু লভ্যাংশ ভাগ যেভাবে করবে, সেটা যে রেশিও বের করবে, সেই রেশিওটা একটু তোমাকে অন্যরকম ভাবে বের করতে হবে। কিরকম? সেখানে শুধু মূলধনের অনুপাত দেখলেই হবে না, তোমাকে এটাও দেখতে হবে যে সে কত সময়ের জন্য ইনভেস্ট করছে। তাহলে সেখানে মূলধন ইনটু সময় চলে আসবে, মূলধন ইনটু সময়। এই যে মূলধন ইনটু সময়, এই দুটো মিলে তখন তার রেশিও হবে। সাপোজ ধরো এ, বি, সি 3জন ব্যক্তি টাকা দিল। ধরো এ দিল 500 টাকা, বি দিল 600 টাকা এবং সি দিল 700 টাকা, ঠিক আছে। বাট কি হয়েছিল? 1 বছরের শর্ত হয়েছিল, 1 বছরের শর্ত হয়েছিল, কিন্তু বি কি করলো? বি হচ্ছে 6 মাস পরে কি হলো? সে চলে যায়। তাহলে 6 মাস পরে যদি সে চলে যায়, তার মানে সে 600 টাকা 6 মাস খেটেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে রেশিওটা কিভাবে বেরোবে? তাহলে ভালো করে দেখো, তখন বেরোবে এ, বি, সি, এদের রেশিও যেটা বেরোবে সেটা হচ্ছে এ দিয়েছিল 500 টাকা, বাট সেই টাকাটা সে কিন্তু তোলেনি, 1 বছরই তার রেখেছিল, তখন তার 1 বছরই খাটছে। বাট এ দিয়েছিল 600 টাকা, বাট তার 6 মাস কেটেছে, তখন সে 600 টাকা ইন্টু 6 মাস হয়ে যাবে। এবং এ দিয়েছে 700 টাকা, সেই 700 টাকা তার কত মাস কেটেছে? সে যখন তোলেনি, তার মানে 12 মাসই খেটেছে, তখন কিন্তু সময়টা চলে আসবে, ঠিক আছে। যদি কোনো শর্ত এরকম না বলা থাকে, অর্থাৎ সরল অংশীদারি কারবার থাকে, তখন তোমাকে সময় দিয়ে গুণ করতে লাগবে না, তখন শুধু মূলধনের অনুপাত বের করলেই হবে। আর যদি মিশ্র থাকে, এরকম কেউ চলে যাচ্ছে, কেউ অ্যাড হচ্ছে 3 মাস পর 6 মাস পর, তখন কিন্তু মূলধন ইন্টু সময়, তবেই কিন্তু তার রেশিওটা বেরোবে। তখন কিন্তু টাইমের প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। কি বলেছিলাম প্রথম দিকে? মনে করো, যে বেশি টাকা দেবে সে বেশি পরিমাণ লাভ পাবে। সেটা সম্ভব। কখন সম্ভব? যখন কোনো শর্ত বলা থাকবে না, অর্থাৎ শুধু সরলে থাকবে। যদি মিশ্র হয়, তখন শুধুমাত্র যে বেশি টাকা নিয়ে আসবে সে বেশি লাভ নিয়ে চলে যাবে, সেটা কিন্তু পসিবল হবে না। তখন দেখতে হবে তার টাইমটা কতটা সে ইনভেস্ট করছে, অর্থাৎ কতটা মূলধন দিচ্ছে,
সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ হচ্ছে সে কতটা সময় সেই ব্যবসায় দিচ্ছে। ঠিক আছে, তাহলে মূলধনও যেরকম ইম্পর্টেন্ট, সময়টা দেওয়া ইম্পর্টেন্ট। তখন মূলধন ইনটু সময় চলে আসবে, তখন তার পুরোপুরি রেশিওটা বেরোবে। তো এই হচ্ছে ওভারঅল যে কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা কোষাদিগের অঙ্কগুলোকে শুরু করব। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নোট করে রাখবে, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটিকে লাইক করবে। আজ এখানে শেষ করছি, বাই।